সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। সুন্দরী নারীর ছবিতে ফেসবুক আইডি, পরিচয় লন্ডন প্রবাসী, মুঠোফোনে কণ্ঠটাও বেশ মিষ্টি। এই ভেবে প্রেমের ফাঁদে পা দিয়েছেন যারা, তাদের সবাইকে হতে হয়েছে প্রতারণার শিকার। সম্প্রতি এমন এক প্রতারক প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। রিশাদ হাসান জানাচ্ছেন বাকিটা। প্রতিদিন কম বেশি এমন সুন্দরী নারীদের আইডি থেকে প্রায় সবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। অনেকের সাথে বন্ধুত্ব জমে যায়, অনেকের ক্ষেত্রে তা গড়ায় প্রেমের সম্পর্কেও। আগে যে কথা বলতাম চিনতে পারো নাই? আমি কিয়া বলছিলাম, সোনিয়া কিয়া। এভাবেই এক পর্যায়ে নিয়মিত কথাও চলতে থাকে। তবে তার আড়ালে কি আছে তা জানলে হয়তো অনেকেরই চক্ষু চড়ক গাছ। 500 টাকা চাইছিলাম না গতকালকে, 500 টাকা চাইছিলাম, তারপর কি মানে দেখা হবে আজকে? মাসুক মিয়া নামের এই ব্যক্তি সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করেন। তা দিয়ে ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে দেন লাখ লাখ টাকা। মঙ্গলবার নরসিংদী থেকে তাকে আটক করে র্যাব 4। যদি আপনি 20,000 টাকা পাঠান, আমি তো আসতেছি, এসেই আপনার টাকা পরিশোধ করব। এরপরে আপনার যখনই টাকাটা বিকাশের মাধ্যমে পেয়ে যায়, পাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্লক করে দেয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির অপব্যবহার করে হরহামেশাই এমন ঘটনা ঘটছে আমাদের চারপাশেই। কিন্তু পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকার কারণে অপরাধী থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। আমরা এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করছি, আমাদের উচিত তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে তাদের অপরাধকে একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রমাণ করাটা হচ্ছে এখন চ্যালেঞ্জ। এটি হলে দেখবেন অপরাধ যখন শাস্তি পাবে তখন এটি কমে যাবে বলে আমি মনে করি। তবে ফেসবুকে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব, সম্পর্ক বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলছেন র্যাব 4-এর অধিনায়ক। এই ক্ষেত্রে অপরিচিত, যার সঙ্গে চিনা পরিচয় নাই, সে নিশ্চয়ই প্রতারণা আশ্রয় নিতে পারে। এই কথাটি ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। সচেতন না হলে শুধু প্রতারণা নয়, অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ার শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর গাবতলীর দুর্ভোগ কমাতে তুরাগ নদীর ওপর বর্তমান সেতুর পাশে নির্মিত হচ্ছে 8 লেনের নতুন ব্রিজ। প্রকল্প বাস্তবায়িত হলে 12 লেন বিশিষ্ট সেতু দিয়ে যাতায়াত করবে যানবাহন। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে আসছে ডিসেম্বরে শুরু হবে প্রকল্পের কাজ। সেক্ষেত্রে আগামী বছর অন্য জায়গায় সরে যেতে পারে গাবতলীর গরুর হাট। প্লাবন রহমানের রিপোর্টার, ছবি তুলেছেন ইসা সোহেল। রাজধানীর গাবতলী দেশের প্রায় সব জেলা থেকে ঢাকায় যাতায়াতের অন্যতম পথ। কিন্তু দীর্ঘদিন ধরে তুরাগ নদীর উপরের আমিনবাজার সেতু ভোগাচ্ছে দুপাশের যানবাহন যাত্রীদের। 1972 সালে নির্মিত 4 লেনের এই সেতু ঠিক সামাল দিতে পারছে না যানবাহনের চাপ। এখন দিনের বেলা দুর্ভোগ কম হলেও রাতে এই সেতু পার হতে গতি কমে যানবাহনের, বাড়ে বিড়ম্বনা। ব্রিজটার জন্য অসুবিধা হয়, বড় হলে ভালো হতো। এখানে যাইতেও জাম লাগে, আইতেও জাম লাগে। পণ্যবাহী যে যানবাহনগুলো, এই গাড়িগুলো মূলত রাতে 10টার পরেই চলে। আর এই গাড়িগুলো যখন চলে, ব্রিজের উপরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, না জানি কখন ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। গাবতলী বাস টার্মিনালের সঙ্গেই গরুর হাট। বিশেষ করে কোরবানি ঈদের যাতায়াতে আরও বেশি ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দীর্ঘদিন হলেও স্বস্তির পথ খুলছে। 4 লেনের সেতুর পাশে নতুন 8 লেন বিশিষ্ট সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। গাবতলীতে হেতুক যানজট তৈরি হয়, সেতুটা ন্যারো এবং 10 লেনের সড়ক হঠাৎ করেই গিয়ে 4 লেনের সেতুতে গিয়ে পড়েছে। এই কারণেই সরকার এই সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। আশা করি আমরা ডিসেম্বর থেকেই এই বহুল প্রত্যাশিত গাবতলী আমিনবাজার সেতুর কাজ শুরু করব। গাবতলী আমিনবাজার সেতু তখন হবে 12 লেন বিশিষ্ট। থাকবে পথচারী বান্ধব ফুটপাত, যানবাহন ইউটার্ন নেয়ার ব্যবস্থা। ব্রিজ পার হয়ে আলাদা উড়াল সড়কে বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন যাবে সরাসরি গাবতলী বাস টার্মিনালে। আর এই সেতুর কারণে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে বর্তমানের গাবতলী গরুর হাট। সেতু থেকে সরাসরি একদম টার্মিনাল ঢুকবে, তাদের জন্য আলাদা আলাদা লেন এবং এলিভেটেড অংশ। আবার যারা সরাসরি ঢাকা শহরে চলে তাদের জন্য আলাদা লেন। এটা গরুরহাটের দিকে হবে। গরুরহাট আমাদেরকে বিভিন্ন জায়গায় করতে পারি, বাট আমাদের তো সেতু লাগবে। আগামী গরুরহাটও হবে, বাট আরও পরে হয়তো এটা শিফট করার প্রয়োজন হবে। রাজধানীর যানজট কমাতে সদরঘাট, টঙ্গী, গাবতলী, সাভার নিয়ে প্রস্তাবিত ইনার রিং রোডের সঙ্গে যুক্ত থাকবে 12 লেনের নতুন সেতু। এখনো বেশ অপরিকল্পিত অপরিচ্ছন্ন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে ঢোকার এই প্রবেশদ্বার।
আর তাই এই তুরাগ নদীর উপরে 8 লেনের ব্রিজ হওয়ার পর এই পুরো এলাকায় যানজট দুর্ভোগ কমে স্বস্তি ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরও অন্তত 3 বছর, অর্থাৎ 2022-23 সাল পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, গাবতলী, ঢাকা। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে 1 লাখ রোহিঙ্গাকে খুব শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট জানিয়ে দিল বাংলাদেশ। বৃহস্পতিবার রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তার জন্য ভার্চুয়ালি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এই ঘোষণা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় মিয়ানমারের প্রতিশ্রুতি না রাখার সমালোচনা ছাড়াও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার 3 বছর পেরিয়ে গেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসাবে চলতি বছর তাদের ভরণ পোষণে $1 বিলিয়ন প্রয়োজন। বছর শেষ হতে আর মাত্র 2 মাস বাকি থাকলেও দাতা দেশগুলোর কাছ থেকে সহায়তা এসেছে অর্ধেকেরও কম। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্মেলনে তাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান জানায় UNHCR সহ বড় বড় দাতা দেশ। সম্মেলন শেষে ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্মেলনে বাংলাদেশ বলেছে, মিয়ানমারের প্রতিশ্রুতি ভাঙার স্বভাব এবং তাদের বিরুদ্ধে জাতিসংঘের নীতিগত পদক্ষেপ না নেওয়ার ফলে এখনও প্রত্যাবাসন শুরু সম্ভব হয়নি। ইউএন সিস্টেম রোহিঙ্গা বা মিয়ানমারকে যথেষ্ট চাপ প্রয়োগের জন্য যথেষ্ট কার্যক্রম করছে না বা করতে পারছে না, এটা আমরা মনে করি, সেটা আমরা তাদেরকে জানিয়েছি। এবং যেসব রাষ্ট্র মিয়ানমারের ভবিষ্যতের সাথে সম্পৃক্ত সেসব রাষ্ট্রের কে উদ্দেশ্য করে আমরা আহ্বান করেছি যে তারা তাদের সম্পর্কের যে গভীরতা বা ক্ষমতা যেভাবে বলি না কেন, সেটা যেন তারা ব্যবহার করেন মিয়ানমারকে বোঝাতে অথবা প্রয়োজন হলে বাধ্য করতে এই রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়ার বিষয়। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে বেড়া দেওয়া এবং 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের ব্যাপারেও আর কোনো ছাড় দেবে না বাংলাদেশ। দুটো বার্তা পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের সভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বা বেড়া দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেই, কারণ ভাসানচরে আমরা 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাব। আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। আন্তর্জাতিক সংস্থাগুলোকে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রকল্প পরিকল্পনার পাশাপাশি একই রকম পরিকল্পনা রাখাইনেও বাস্তবায়নের আহ্বান জানায় বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগর অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপ কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টি চলছে বৃহস্পতিবার সকাল থেকে। মাঝারি থেকে ভারী বৃষ্টির এই প্রবণতা আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 4 শতাধিক পর্যটক। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃহস্পতিবার পর্যটকরা সেখান থেকে ফিরতে পারেননি। এখন যে সংকেত 4 নম্বর যে সংকেত দেওয়া হয়েছে, যদি সাইক্লোন ফর্ম করে সেক্ষেত্রে আমরা সংকেত বাড়াবো, আর যদি ইনকেস সাইক্লোন যদি ফর্ম না করে সেক্ষেত্রে 4 নম্বর সংকেতই থাকবে। যে আশা করছি এতে কিন্তু প্রচুর বাতাস হবে, যদিও সাইক্লোন না হয় কিন্তু প্রচুর টানা বাতাস হবে, দমকা ঝড়ো হবে, যেটা আজকে ইতিমধ্যে বিশেষ করে কক্সবাজারে প্রায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং চট্টগ্রাম বৃষ্টি হয়েছে, সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল সারাদিন বৈরী আবহাওয়া থাকবে, দমকা ঝড়ো হয় থাকবে। শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা আর বিহিত পুজোর মধ্যে দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় বিধি বিধান বজায় রেখেই স্বল্প পরিসরে দুর্গাপূজা পালিত হবে বলছে জাতীয় পূজা উদযাপন কমিটি। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে প্রবেশের উপর জোর দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাজছে শারদীয় দুর্গোৎসবের ঢাক। শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসবের দিন। ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর এই দিন শুরু হয় বিহিত পুজোর মধ্যে দিয়ে।
আতঙ্কের নাম যখন করোনা, তখন এবছর পূজা উদযাপিত হচ্ছে সীমিত পরিসরে। আগত ভক্তরাও বলছেন সংক্রমণের শঙ্কার কথা। প্যান্ডেলে যে বিধি নিষেধ আছে, এটা সারা বিশ্বব্যাপী। লোকজন হইচই এবার ওরকম হচ্ছে না। যদিও স্বাস্থ্যবিধি মেনেই মণ্ডপে প্রবেশের ব্যবস্থা রেখেছে জাতীয় পূজা উদযাপন কমিটি, যার উপর বিশেষভাবে জোর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্মীয় আচরণ কোনো ব্যত্যয় আমার হবে না, সেটা কিন্তু আমার তিথি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী সেটা হবে। এটার ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম করতে পারবো না। এবারের পূজাকে কেন্দ্র করে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী বিগত অন্যান্য বছরের নিয়ে আমরা প্রস্তুত আছি। বিহিত পুজো শেষে পুরোহিত এদিনের মাহাত্ম্য বর্ণনা করেন, জানান করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনার কথাও। চণ্ডীর ঘট স্থাপন এবং চণ্ডীর আরাধনা এবং স্তব স্তুতির মাধ্যমে চণ্ডী দেবীকে প্রতিষ্ঠা করা। ভক্তরাও চেয়েছেন বিশ্ববাসীর করোনা মুক্তি। করোনাকালে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মা এবার বিশ্বকে করোনা মুক্ত করে দাও। শুক্রবার সপ্তমীর দিন বেলা 12টা 1 মিনিটে সারা দেশের মণ্ডপগুলোতে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করার কথাও জানানো হয়েছে। করোনা ভীতির মাঝেই ষষ্ঠীর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগত ভক্তরা বলছেন, এবছর দেবীর কাছে বিশেষ করে প্রার্থনা থাকবে বিশ্ববাসীর করোনা থেকে মুক্তি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহস্পতিবার বারিধারা ডিওএইচএস পূজা উদযাপন কমিটির সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করে কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সেই সাথে সবাইকে করোনা মহামারীর কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করার আহ্বান জানান তিনি। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে চতুর্থবারের মতো বারিধারা ডিওএইচএস পূজা উদযাপন কমিটির দুর্গোৎসবের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। সময় ও ইতিহাস ছুঁয়েছেন কবিতায়, ভিন্ন চিন্তার কবিতায় সমৃদ্ধ করেছেন বাংলা কাব্য। নাগরিক কবি শামসুর রহমানকে ধারণ করলে তাই তো আলোচিত হয় বর্তমান ও ভবিষ্যৎ। 92তম জন্মদিনে এইভাবেই কবিকে মূল্যায়ন করলেন কাছের মানুষরা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। এইসব লাইন আমার মনে হয় মনের অবচেতন থেকে আসে। তার চেতনায় ছিল বিশুদ্ধ নাগরিক ভাবনা আর হৃদয়ে দেশের প্রতি অফুরন্ত ভালোবাসা। তাই তো উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, স্বৈরাচারী শাসকের অত্যাচারী চিৎকার শুনে এমনই বাক্য ধ্বনিত হয়েছিল তার কণ্ঠে। শামসুর রহমান, আধুনিক এই কবির জন্ম 1927 সালে 23 অক্টোবর ঢাকার মাহুতটুলিতে। বাবা মোখলেসুর রহমান ও মা আমেনা বেগমের 13 সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার অসাধারণ কাব্যভঙ্গি মুগ্ধ করেছে পাঠকদের। শামসুর রহমানের কবিতার প্রথম দিকে 30-এর দশকের আবহ থাকলেও ক্রমেই তিনি সেই আবহ ছাপিয়ে এই ভূখণ্ডের কবিতার সৃষ্টি করেছেন মৌলিক সুর। তার কবিতা সমাজ ও রাজনীতি নিয়ে হলেও তা কখনো স্লোগান হয়নি। যত প্রতিবাদের জায়গা ছিল সব জায়গায় তার কবিতা আমরা খুঁজে পাই। আমরা মনে করি তিনি আমাদের সামনে একজন অমর কবি, যার কবিতার নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশে আমাদের প্রজন্মকে আলোকিত করতে পারবো। মানবতাবাদী এই কবি ধর্মীয় মৌলবাদ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে আক্রান্ত হয়েছিলেন। বাংলাদেশের যুদ্ধ চলাকালীন তিনি বাংলাদেশ নামক বন্দী শিবিরে আবদ্ধ থেকে সমস্ত যন্ত্রণা, কষ্ট এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে আনন্দ, সবকিছুকে উপভোগ করেছেন। শামসুর রহমান একজন অনন্য এবং একক কাব্যস্রষ্টা। সব মিলিয়ে তার রচনা শতাধিক, পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধা। আমি যাচ্ছি চলে, হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। তার প্রতি এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বিতর্ক আজ। বাকযুদ্ধে মুখোমুখি হয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। সরাসরি চলে যাচ্ছে তাদের কথার লড়াইতে।
streets in Chinatown in San Francisco. But when I closed, he said, "This is a terrible thing, you're xenophobic." I think he called me racist even, and because I was closing it to China. Now he says I should have closed it earlier. It just, Joe, it doesn't work. I didn't say either of those things. You I didn't certainly say did. Sugar You Coercy, certainly and I did. I talked about a xenophobia in a different context. It wasn't about closing the border to Chinese coming to the United States. All right, I want to talk about both of your different strategies to He handling thought this. I shouldn't have closed the border. Well, let's- That's obvious. Do you want to respond to that quickly, Vice President No. Biden? Okay. Let's talk about your different strategies toward dealing with this. Mr. Vice President, you suggested you would support new shutdowns if scientists recommended it. What do you say to Americans who are fearful that the cost of shutdowns, the impact on the economy, the higher rates of hunger, depression, domestic and substance abuse outweighs the risk of exposure to the virus? What I would say is I'm going to shut down the virus, not the country. It's his ineptitude that caused the country to have to shut down in large part. Why businesses have gone under, why schools are closed, why so many people have lost their living, and why they're concerned. Those other concerns are real. That's why he should have been, instead of in a sand trap in his golf course, he should have been negotiating with Nancy Pelosi and the rest of the Democrats and Republicans about what to do about the acts they were passing for billions of dollars to make sure people had the capacity. But you haven't ruled out more shutdowns. Well, no, I'm not shutting down the neighbor, but there are, look, you need standards. The standard is if you have a reproduction rate in a community that's above a certain level, everybody says, slow up, more social distancing, do not open bars and do not open gymnasiums, do not open until you get this under control, under more control. But when you do open, give the people the capacity to be able to open and have the capacity to do it safely. For example, schools. Schools, they need a lot of money to open. They need to deal with ventilation systems. They need to deal with smaller classes, more teachers, more pods. And he's refused to support that money, or at least up to now. Let's talk about schools. President Well, Trump, I think we have to respond, if I might. please, and then I have a follow-up. Thank you, and I appreciate that. Look, all he does is talk about shutdowns, but forget about him. His Democrat governors, Cuomo in New York, you look at what's going on in California, you look at Pennsylvania, North Carolina, Democrats all, they're shut down so tight, and they're dying. They're dying. And he supports all these people. All he talks about is shutdowns. No, we're not going to shut down, and we have to open our schools. And it's like, as an example, I have a young son. He also tested positive. By the time I spoke to the doctor the second time, he was fine. It just went away. Young people, I guess it's their immune system. Let me follow up with you, President Trump. You've demanded schools open in person and insist they can do it safely. But just yesterday, Boston became the latest city to move its public school system entirely online after a coronavirus spike. What is your message to parents who worry that sending their children to school will endanger not only their kids, but also their teachers and families? I want to open the schools. The transmittal rate to the teachers is very small, but I want to open the schools. We have to open our country. We're not going to have a country. You can't do this. We can't keep this country closed. This is a massive country with a massive economy. People are losing their jobs. They're committing suicide. There's depression, alcohol, drugs at a level that nobody's ever seen before. There's abuse, tremendous abuse. We have to open our country. You know, I've said it often. The cure cannot be worse than the problem itself. And that's what's happening. And he wants to close down. He'll close down the country if one person in our massive bureaucracy says we should close it down. Vice President Biden, your Simply response. not true. We ought to be able to walk and chew gum at the same time. We ought to be able to safely open, but would they need resources to open? You need to be able to, for example, if you're going to open a business, have social distancing within the business. You need to have, if you have a restaurant, you need to have plexiglass dividers so people cannot infect one another. You need to be in a position where you can take testing rapidly and know whether a person is in fact infected. You need to be able to trace. You need to be able to provide all the resources that are needed to do this. And that is not inconsistent with saying that we're going to make sure that we can open safely. And by the way, all you teachers out there, not that many of you are going to die, so don't worry about it. Come on. President Trump, let me follow up with you quickly. By the way, I will say this. If you go and look at what's happened to New York, it's a ghost town. It's a ghost town. And when you talk about plexiglass, these are restaurants that are dying. These are businesses with no money.
Putting up plexiglass is unbelievably expensive, and it's not the answer. I mean, you're going to sit there in a cubicle wrapped around with plastic. These are businesses that are dying, Joe. You can't do that to people. You just can't. Take a look at New York and what's happened to my wonderful city for so many years. I loved it. It was vibrant. It's dying. Everyone's leaving New York. Take a look at what New York has done in terms of turning the curve down in terms of the number of people dying. And I don't look at this in terms of the way he does. Blue states and red states. They're all the United States. And look at the states that are having such a spike in the coronavirus. They're the red states. They're the states in the Midwest. They're the states in the upper Midwest. That's where the spike is occurring significantly. But they're all Americans. They're all Americans. And what we have to do is say, wear these masks, number one. Make sure we get the help that the businesses need that has money's already been passed to do that. It's been out there since the beginning of the summer, and nothing's happened. President, New York has lost more than 40,000 people, 11,000 people in nursing homes. President Trump, what when about... you say spike, take a look at what's happening in Pennsylvania, where they've had it closed. Take a look at what's happening with your friend in Michigan, where her husband's the only one allowed to do anything. It's been like a prison. Now it was just ruled unconstitutional. Take a look at North Carolina. They're having spikes, and they've been closed. And they're getting killed financially. We can't let that happen, Joe. You can't let that happen. We have to open up. And we understand the disease. We have to protect our seniors. We have to protect our elderly. We have to protect especially our seniors with heart problems and diabetes problems. And we will protect them. We have the best testing in the world by far. That's why we have so many cases. দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কে, যেখানে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। সড়ক পরিবহন আইন কার্যকরের পরও নিরাপদ হয়নি সড়ক, কমেনি দুর্ঘটনা, কমেনি মৃত্যু। যদিও আগের চেয়ে তুলনামূলক নিয়ম মেনে যানবাহন চালানোর প্রবণতা বেড়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন বলছেন, আইন পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় এখনও ঝুঁকিপূর্ণ সড়ক। অন্যদিকে পর্যাপ্ত দক্ষ চালক তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবহন নেতারা। লাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত। নিরাপদ সড়কের দাবিতে দেশের ইতিহাসে নজিরবিহীন আন্দোলন। শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলাফল হিসেবে সংসদে পাশ হয় বহুল আলোচিত সড়ক পরিবহন আইন 2018। নতুন আইন কার্যকরের ঘোষণার বছরখানেক পার হলেও এখনও স্বস্তি ফেরেনি সড়কে। পরিবহন নেতাদের চাপেই আইনের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ। এখনও নিয়োগপত্র পাননি শ্রমিক চালকরা। দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দিতেও হয়নি তহবিল গঠন। আইনটাকে আসলে প্রয়োগ হচ্ছে না, কারণ যে এখানে পরিবহন সেক্টরের কিছু নেতা মানে বিরোধিতার কারণে আইনটাকে সেইভাবে কিন্তু বলবৎ করা হচ্ছে। যেখানে নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে, সেখানে আইন প্রণয়ন করার পর আইন বাস্তবায়িত হচ্ছে না, এটা তো একটা হাস্যকর। পরিসংখ্যানেও এখনো ঝুঁকিপূর্ণ দেশের সড়ক। নিরাপদ সড়ক চাইয়ের হিসাব বলছে 2019 সালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5227 জনের, আর আইন কার্যকরের পর চলতি বছরের প্রথম 8 মাসেই সড়কে প্রাণ গেছে 3075 জনের। যেখানে করোনার কারণে মার্চ থেকে মে মাস পর্যন্ত 68 দিন যান চলাচল বন্ধ ছিল। আইনে কিছু কিছু অসামঞ্জস্য ছিল, সেগুলো নিয়ে মন্ত্রীদের সাথে 3 জন মন্ত্রীর সাথে আমরা ইতিপূর্বে মিটিং করেছি, আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং সেগুলো সেই বিষয়গুলো সংসদে আবার যাবে। সংসদে গিয়ে পাশে আসতে পারে আইনের পুরোপুরি বাস্তবায়ন শুরু হবে বলে এখন। মূল জায়গা চালক সংকট এখনো প্রবল। 30 সেপ্টেম্বর পর্যন্ত 45,64,000 নিবন্ধিত গাড়ির বিপরীতে লাইসেন্সধারী চালক আছেন 27,67,000। লাইসেন্স পাওয়ার অপেক্ষায় আছেন 9,13,000। সব মিলিয়ে চালক সংকট এখনো 9 লাখের বেশি। আমরা টেকসই ভাবে নিরাপত্তাটা চাই, তাহলে কিন্তু আমাকে অবকাঠামো উন্নয়ন লাগবে, এখানে কড়া আইন লাগবে, আইনটাকে প্রয়োগ করার মতো আমার দক্ষ জনবল লাগবে, তাহলেই কিন্তু আমরা টেকসই উন্নয়ন পাবো। জরিমানা ছাড়া ফিটনেস সনদ নেয়ার সময় বেড়ে 31 ডিসেম্বর গিয়ে ঠেকেছে। আগামী জুন পর্যন্ত মিনিবাস চালানোর লাইসেন্সধারী চালক ভারী ট্রাক চালালেও মামলা করা যাবে না। সব মিলিয়ে তাই নানা চাপে আর শিথিলতায় ঝুঁকিপূর্ণই থেকে যাচ্ছে সড়ক যাত্রীদের জীবন। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা।
চট্টগ্রামের হালি শহরে অজ্ঞাত ব্যক্তিকে হত্যার দায় স্বীকার 164 ধারায় 2 ব্যক্তির জবানবন্দির পর মৃত ব্যক্তি ফিরে আসায় এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তকারী কর্মকর্তাকে তলবের পর জব্দ আলামতের সাথে ঘটনার মিল না থাকায় এই আদেশ দেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এ সময় আসামি দুর্জয়কে জামিন দেন আদালত। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। অজ্ঞাতনামা ব্যক্তির পোড়া লাশ শনাক্ত করতে দিলীপ ও দুর্জয় নামের এই 2 যুবককে গ্রেপ্তার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে পুলিশ। স্বীকারোক্তিতে তারা মৃত ব্যক্তির নাম দিলীপ হিসেবে চিহ্নিত করেছে বলে অভিযোগপত্রে দেখানো হয়, কিন্তু ঘটনার কিছুদিন পর দিলীপকে জীবিত পাওয়া যায়। বিষয়টি হাইকোর্টের নজরে আসলে মামলার 2 আসামি ও দিলীপ সহ তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানি নিয়ে পুলিশের নথিপত্রের সাথে ঘটনার মিল না থাকায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিটাগংকে একটা ডাইরেকশন দিয়েছে টোটাল ম্যাটারটা ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার জন্য। দেখা যায় আসামি হত্যা করেছে কাউকে না কাউকে, সে দিলীপ হোক আর XYZ অন্য কেউ হোক, হয়তো সে বাঁচার জন্য বা পুলিশকে বিভ্রান্ত করার জন্য কৌশলে সে এটা এড়াই যাচ্ছে। দিলীপ জানায় তিনি পরিবারের সাথে রাগারাগি করে বোনের বাড়িতে লুকিয়েছিলেন, কিন্তু এ ঘটনা জানতে পেরে পুলিশের কাছে নিজেই হাজির হন। আমি আমার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর আমি চলে গেছি আমার বোনের বাসায়। তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া দুর্জয় ও জীবন চক্রবর্তী বলছেন তাদেরকে পুলিশ ফাঁড়িতে নিয়ে মারপিট করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে পুলিশ। দুর্জয়ের বাবা জানান স্থানীয় পূজা উৎসবের জন্য চাঁদা আদায়ের সময় পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায়। ওনারা বলছে যে আমার ছেলে কোনো রকম ওনারা ধরে নাই, তাইলে আমার ছেলেরে ওরা কই রাখছে, আমার ছেলেরে 4 দিন পর্যন্ত ওরা টপসারিং করছে। আমি এখন চাচ্ছি যে আমার ছেলের মুক্তি। 2019 সালের 21 এপ্রিল চট্টগ্রামের হালি শহরে খুন হন অজ্ঞাত এক ব্যক্তি। লাশটি চিহ্নিত করতে না পারায় পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করে। এ মামলায় দুর্জয় ও জীবন চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর পাইকারি বাজারে কয়েকদিন ধরে আলুর কৃত্রিম সংকট তৈরি হলেও বৃহস্পতিবার থেকে আড়তগুলো আসতে শুরু করেছে পর্যাপ্ত আলু। উত্তরবঙ্গ সহ বেশ কিছু জেলা থেকে আলু আমদানি হচ্ছে। রাজধানীতে দিন ব্যবধানে কেজি প্রতি আলু 2 টাকা কমে পাইকারি 30 টাকার, খুচরা বাজারে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এখনও 40 টাকার বেশি মূল্যে আলু বিক্রির প্রমাণ মিলেছে। এক্ষেত্রে পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত মনিটরিং জোরদারের কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলুর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সৈয়দ রায়হান। আলুর বাজার নিয়ন্ত্রণে এভাবেই রাজধানীর কাউরান বাজারের আড়তে এসে ব্যবসায়ীদের সতর্কবার্তা দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গেল কয়েকদিন ধরেই আলুর আড়তগুলোয় কৃত্রিম সংকট তৈরি হওয়ায় নিয়মিত নজরদারি বাড়িয়েছে এ সংস্থা। যে সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য আলুর দেওয়া হয়েছে এই মূল্যেই বিক্রি হচ্ছে, যেখান থেকে ক্রয় করেছে সেখানে আমরা আবার তদারকিতে যাচ্ছি, ফলে এই সুযোগ দেওয়া ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমরা রাখছি না। অনিয়ম পেলে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং সেটি যে কোনো সময় হতে পারে। সরেজমিনে দেখা যায় আলুর আড়তে আমদানি রয়েছে পর্যাপ্ত। আড়তদারা বলছেন গেল কয়েকদিনের ব্যবধানে কেজিতে 2 টাকা কমে পাইকারি 30 টাকা ও খুচরায় বিক্রি হচ্ছে 35 টাকা দরে। তবে এখনো চড়া দাম খুচরা বাজারে। আজকে রাত্রে কিছু মাল আমদানি হয়েছে, আসছে একদম মোটামুটি টুকটাক খুচরা বেচা কিনা হইতাছে। ওই যে কর্নারে 40 টাকা কেজি আলু বিক্রি করতেছে, ওই সাইডে 40 টাকা কেজি আলু বিক্রি করে, কিন্তু আমরা তো তা বেচতে পারি না। আলু খুচরা ডায়মন্ডটা 40 টাকা বিক্রি করতেছি, লালটা আপনার বগুড়ার যে আলু আছে 45, 48 এরকমের বিক্রি করা হচ্ছে। ক্রেতাদেরও দাবি বাজার ভেদে ভিন্ন আলুর দাম। অনেকের অভিযোগ ভ্রাম্যমাণ আদালত চলে গেলেই দাম বাড়ান বিক্রেতারা। প্রত্যেক মার্কেটে কন্টিনিউ যদি 8-10 জন থাকে তাহলে হয়তো তারা মনিটর করতে পারবে, এছাড়া উপায় নাই। যখনই মিডিয়া যায় তখনই একটা সীমিত রেট করে ফেলায়, আর যখনই সরে যায় তখনই দাম বাড়ে যায়। ভাই আমার মাল নাই, কালকে বা বেশি ছিল আজকে একটু কম, আবার 2 দিন পরে দেখলাম আবার বাড়তেছে। বাজার নিয়ন্ত্রণে গেল বুধবার থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে বিনোদনের খবর। কোভিড-19 কারণে প্রায় 7 মাস বন্ধ ছিল রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। আজ 23 অক্টোবর থেকে পুরো দমে চালু হচ্ছে তাদের সবগুলো শাখা। হলিউডের দুটি আলোচিত ছবি টেনেট ও মুলান এর পাশাপাশি মুক্তি পেয়েছে দেশীয় চলচ্চিত্র 49 বাতাস। এছাড়াও দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে প্রযোজিত সিনেমা নডরাই। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সারা দেশের সব বিনোদন কেন্দ্রের মতো টানা 7 মাস বন্ধ ছিল সিনেমা হল সিনেপ্লেক্স। 16 অক্টোবর থেকে সরকারের পক্ষ থেকে হল খোলার অনুমতি মিললে খোলে সারা দেশের বেশ কিছু সিনেমা হল। এক সপ্তাহ সময় নিয়ে 23 অক্টোবর 4টি সিনেমা দিয়ে টানা 7 মাসের বিরতি ভাঙল স্টার সিনেপ্লেক্স। এ উপলক্ষে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসন সংখ্যার 40% টিকিট বিক্রি করছেন তারা। যেহেতু আমি কনফিডেন্ট যে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই সিনেপ্লেক্সগুলো চালাতে পারবো, সেই কারণে কিন্তু আমরা খুলতে যাচ্ছি। আমাদের অনলাইন টিকিটিংয়ে আমরা বেশ জোর দিচ্ছি। আগে আমাদের লিমিটেড টিকিট সেল করা হতো, এখন পুরো টিকিটটাই আমরা অনলাইনে আমরা ছেড়ে দিচ্ছি। সরকার আমাদেরকে 50% সিট খালি রাখতে বলেছে, আমরা আরেকটু সেফটি মেজার্স রাখার জন্য 40% করছি। থিয়েটার খুলে দেওয়ার পর প্রথম বড় বাজেটের চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে মুক্তি পায় ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা টেনেট, যা এবার বাংলাদেশের দর্শকরা উপভোগ করতে পারবে স্টার সিনেপ্লেক্সে। Do you know why the phoenix sits on the right hand of the emperor? সেই সাথে রয়েছে ডিজনি নির্মিত পুরনো সেই অ্যানিমেটেড মুলানের লাইভ অ্যাকশন ছবি, যা আসছে মুলান নামেই। সেই সাথে দর্শকরা উপভোগ করতে পারবে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা 49 বাতাস এবং স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা নডরাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে দুর্গাপুজোতে জাপানি মেয়ের আগমন। তার চোখেই দেখা যাবে পরিবার, বন্ধন, উৎসব এবং বাংলাদেশের আতিথেয়তা। চমকে গেলেন দর্শক। বলছি দুর্গাপুজোকে উপলক্ষে নির্মিত নাটক ভৈরবীর কথা, যেখানে বাংলাদেশের অভিনয় শিল্পীদের সাথে দেখা যাবে জাপানের মামায় বাতানি বাকে। বাকি গল্প শুনবো সুকন্যা আমিরের প্রতিবেদনে। আর কদিন বাদেই শুরু হবে দুর্গাপুজো। তার উপর 5 বছর পর বাড়িতে পা পড়বে একমাত্র ছেলে নীলের। তাই বাড়িতে উৎসবের সাজ রব। নীলের সাথে বাংলাদেশে আসে জাপানের ভার্সিটির বন্ধু আকি। পরিবার, বন্ধন, ভাই বোনের মধুর সম্পর্ক, উৎসব সব মিলিয়ে বাংলাদেশকে নিজের মতন করে আবিষ্কার করে আকি। শাওন কৌরির রচনায় এমন কাহিনী নিয়ে দুর্গাপুজো উপলক্ষে নাটক নির্মাণ করছেন গৌতম কৌরি। আকির চোখ দিয়ে আমরা দুর্গাপূজার পুরোটা দেখি। তো এইভাবে দুর্গাপূজা এবং রিচুয়াল আস্তে আস্তে গল্পের মধ্যে মানে বড় হয়ে উঠতে থাকে। এইভাবেই গল্পটা আগাবে এবং মাঝখান থেকে শেষ পর্যন্ত একটা অদ্ভুত চমক থাকে, যেটা আমাদের ট্রেলারের মধ্যে অল্প একটু আছে। এমন গল্পে কেন্দ্রীয় চরিত্রে প্রথমবারের মতন নাম ভূমিকায় অভিনয় করছেন জাপানের মেয়ে মাই বাতানমি। আর নীলের চরিত্রে রয়েছেন মনোজ প্রামাণিক। এখানে আসলে গতানুগতিক প্রেম বা গতানুগতিক পুজো নেই, এখানে আছে দুইটি সংস্কৃতির মিথস্ক্রিয়া। আমি আসলে বলতে গেলে প্রেজেন্টার অফ আওয়ার কালচার। আমিও এই বাংলাদেশে এসে পরিবারের মতো বাঙালি বন্ধুদেরকে পেয়েছি। আপনারা এই নাটকটা দেখবেন এবং অনুভব করবেন এই দেশের মানুষ কতটাই অতিথিপরায়ণ। আসন্ন দুর্গাপুজোতে বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দাদা আসছে। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে বসি করোনা পরিস্থিতির খবর। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখন সবচেয়ে নাজেহাল ইউরোপ। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন 41,000 মানুষ। এছাড়াও হটস্পট হিসেবে যুক্তরাজ্যে 21,000, স্পেনে 20,000 এবং ইতালিতে 16,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে করোনায়। এই অবস্থায় ফ্রান্সের রাত্রিকালীন কারফিউ আরও বেশি সংখ্যক এলাকা জুড়ে জারির সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কোভিড-19 আক্রান্তের সংখ্যা একদিনে আবারও বেড়েছে। এই অবস্থায় ইউরোপ জুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় 71,000 মানুষ এবং প্রাণহানি হয়েছে 925 জনের। ভারতেও আক্রান্ত ও মৃতের হার একইভাবে ঊর্ধ্বগতিতেই রয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত হয়েছে
4,74,000, যাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,19 লাখ এবং মোট মৃত্যু হার দাঁড়িয়েছে 11,42,000। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের ওষুধ হিসেবে রেমডেসিভির কার্যকারিতা কম বলে জানালেও যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে এই ওষুধ করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে। এবারে নিউজ 24 স্পোর্টস। বৃষ্টির কারণে পিছিয়ে আছে প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচ। আগামী রোববার অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় থেমে থেমে চলছিল বৃষ্টি। পূর্বাভাস বলছে এই বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। 3 দলের টুর্নামেন্টের ফাইনালে লড়বে মাহমুদুল একাদশ ও নাজমুল একাদশ। আর কয়েকদিন পরেই 1 বছরের নির্বাসন শেষে মাঠে ফিরতে চলেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরাই অলরাউন্ডারের দুর্দান্ত প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী টাইগার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এদিকে করোনার লম্বা বিরতি কাটিয়ে প্রেসিডেন্টস কাপের ক্রিকেটারদের পারফরমেন্সকেও ডোমিঙ্গো বাহবা দিয়েছেন। পার্থ বণিকের রিপোর্টে বিস্তারিত। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে 29 অক্টোবর থেকে ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। দেশের সেরা তারকা লম্বা বিরতি কাটিয়ে মাঠে ফিরবেন 5 দলের টি-20 টুর্নামেন্ট দিয়ে। করোনাকালীন সময় দ্বিতীয়বারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে হাজির হয়েছিলেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। তার আশা 1 বছরের নির্বাসন সত্ত্বেও দারুণভাবেই ফিরে আসবেন সাকিব। ওর সঙ্গে কথা হয়েছে, ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। ফিরে এসেই দুর্দান্ত পারফর্ম করা সম্ভব হবে না। সাকিবকে সময় দিতে হবে। বিশ্বের সেরা অলরাউন্ডার ও ছন্দে ফিরতে তার নিজস্ব কিছু উপায় বের করে নিতে হবে। সাকিব ফিরলে বাংলাদেশের স্পিন আক্রমণও ভালো হবে। আশা করি বাংলাদেশের হয়ে 2021 সালটা দুর্দান্ত খেলবে সে। 2018 সালের মার্চ মাসের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তাসকিন। ফিরে আসার জন্য তার কঠোর পরিশ্রম ফল দিয়েছে চলতি প্রেসিডেন্টস কাপে, যা নজর এড়ায়নি ডোমিঙ্গোর। গত 7-8 মাস ধরে কিছু তরুণ ফাস্ট বোলার খুঁজছিলাম। এখন আমরা একদল পেসারকে দেখতে পাচ্ছি যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারে। বিশেষ করে তাসকিন এবং খালেদ বাউন্স দিয়ে 1-2 জনকে আউট করতে পারে। এটা আমার জন্য খুব আনন্দদায়ক ব্যাপার। চলতি প্রেসিডেন্টস কাপের আগে প্রধান কোচের পাশাপাশি বিশেষজ্ঞ কোচদের সঙ্গে একান্তভাবে কাজ করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা, কিন্তু করোনার প্রকোপে পাওয়া যায়নি ড্যানিয়েল ভেট্টোরিকে। ডোমিঙ্গোর কণ্ঠে তাই ঝরেছে আক্ষেপের সুর। এটা অবশ্যই আদর্শ নয় যে ও আমাদের সঙ্গে যোগ দিতে পারেনি। এখনকার এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড থেকে আসা কঠিন। গত 2 সপ্তাহে ওকে আমাদের সঙ্গে পেলে অবশ্যই দারুণ হতো। পার্থ বণিক, নিউজ 24। দর্শক শেষ প্রসঙ্গে নিউজ 24 সংবাদ সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।